Namaskar, welcome to Didi Number 1 Season 8, co-powered by Dabur Red Paste special partner Kuchina Antioxidant Taro. কেউ ভালো রান্না করেন, দারুণ সামলান সংসার। কাউকে আবার কর্মক্ষেত্রে সবারই খুব দরকার। ঘরে বাইরে সব কাজে দিদিরা সমানভাবে পারদর্শী। আর এই গুণবতী দিদিদের সম্মান জানানোর মঞ্চই হলো দিদি নাম্বার 1। আজকে দেখে নেব কোন চারজন দিদি আমাদের সাথে এখানে খেলতে আসছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। প্রথমে আছে শুভশ্রী বসু। নমস্কার দিদি, আমি হাওড়া শালকিয়া থেকে আসছি। আমি ছোটবেলা থেকে অনেক প্রতিকূলতার মধ্যে থেকে বড় হয়েছি। এখন আমি একজন থিয়েটার শিল্পী, তার সাথে সাথে আমার একটা খুব ইন্টারেস্টিং শখ আছে। এই দুটো বিষয়ে তোমার সাথে গল্প করতে এসেছি। ওকে, শুনবো তোমার সব গল্প শুভশ্রী। এরপর আছে সুমিতা গাঙ্গুলি। নমস্কার দিদি, আমি হুগলি জেলার জনাই থেকে আসছি। আমি একজন সিঙ্গেল মাদার। কিভাবে আমি বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়ে একজন সফল মা হয়েছি এবং আমি নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি, সেই গল্প করব তোমার সাথে। ঠিক আছে, শুনবো। মোনালি দত্ত চক্রবর্তী। নমস্কার দিদি, আমি চুচুড়া থেকে আসছি। আমি টেলারিংয়ের কাজ করে কিভাবে সংসারের পাশে দাঁড়িয়েছি সেই গল্প আজকে তোমার সাথে করব। আচ্ছা, এরপরে আছে দিশারি দত্ত ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি তেঘরিয়া থেকে আসছি। একমাত্র মেয়ে, একমাত্র বৌমা হয়ে দুই বাড়ি একই তালে এগিয়ে নিয়ে যাওয়ার কিছু ঘটনা, কিছু অভিজ্ঞতা আমি তোমার সাথে গল্প করতে আসছি। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেবে যেতে। প্রথমে আমরা কথা বলবো শুভশ্রীর সাথে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে তুমি আজ থিয়েটার শিল্পী শুভশ্রী, শুনবো। ছোটবেলা থেকে একদমই একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হওয়া। ছোট থেকে আমি আবৃত্তি শিখেছি, আমি কিছু ছোটখাটো নাটকও করেছি। তখন থেকেই আমার অভিনয় নিয়ে একটা ভীষণ আকর্ষণ তৈরি হয়, অভিনয় শিখতে চাই। যখন মাকে বলি, মা বলে যে আমাদের মতো ফ্যামিলি থেকে কি এসব হয়। তারপর আমি আর কিছু বলি না, কিন্তু মা বুঝতে পারে যে আমার সত্যি ভীষণ ইচ্ছে। আমাকে দেখেছে যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন ডায়লগ বলছি, গান চালিয়ে সেটা লিপসিং করছি। তো সেই সব দেখে মা সিদ্ধান্ত নেয় যে মা চাকরি করবে। তো মা নিজেই জব খোঁজে এবং সেই চাকরি করে। 4-5 বছর মা চাকরি করেছে। দেন আমাকে পড়াশোনার পাশাপাশি থিয়েটার শিখিয়েছে। সেই সময় আমি বিভিন্ন ছোটোখাটো গ্রুপে থিয়েটার করেছি। তো তারপরে এইভাবেই চলতো। কিন্তু মাধ্যমিক যখন দিলাম, মাধ্যমিকে আমার রেজাল্টটা ততটা আশানুরূপ ভালো হলো না আর কি। তো তখন বাড়ির সকলে বলে কি যে আমি যেহেতু থিয়েটার করছি তো তার জন্য আমার রেজাল্ট খারাপ হয়, এসব ছাড়িয়ে দাও ওকে। এরকম আমার বাড়িতে যে সমস্ত প্রাইজগুলো রাখা আছে সেসব দেখে আমার বাড়ির লোকজন বলে কি এগুলো সমস্ত জিরো, এর পাশে পড়াশোনাটা যেদিন আসবে সেদিন এর আগে একটা লাগবে আর কি। তো তখন আমি আবার মন দিয়ে পড়াশোনা করি। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়, স্টার পাই। তো তখন আর কি বলি, মা এবার তো আমি পড়াশোনাটা বুঝতে পেরেছি যে আমাকে পড়াশোনাটা করতে হবে পাশাপাশি মন দিয়ে। তো এবার আমি কি করতে পারি থিয়েটারটা? তখন মা বললো দেখ কর, কিন্তু বুঝে করিস আর কি, পড়াশোনাটাও যেন থাকে। তো তখন আমি নান্দিকারে ওয়ার্কশপ জয়েন করি। তো ওখানে ভালো করায়, ওরা ডাকে গ্রুপে। এখন আমি নান্দিকারে নিয়মিত থিয়েটার করি। তো পড়াশোনাটা ওখানেই বন্ধ হলো তাহলে এইচএস এর পর? না না, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারপর নাটকটাও চললো তার সাথে? হ্যাঁ, নাটকটাও চলছে। আমি এখন মাস্টার্স করব। ভেরি গুড। তাহলে এখন বাবা মা একটু খুশি? হ্যাঁ অবশ্যই, ভীষণ খুশি। তার সাথে সাথে আরেকটা শখ আছে তুমি বলে, যেটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ব্রিজ খেলি। এটা খুব বেশি দিন খেলছি না, আমি 2 বছর হলো ব্রিজ খেলছি। কিন্তু তার সাথে প্রচন্ড পরিশ্রম করে ফাইনালি এই বছরে আমি ন্যাশনাল খেলতে গিয়েছিলাম। আচ্ছা, তো সেখানে কোয়ালিফাই তো করেইছি, তার সাথে সাথে আমি সেকেন্ড হয়েছিলাম, সিলভার জিতেছি। তো হঠাৎ করে কেন তোমার মাথায় এলো যে ব্রিজ খেলা, মানে তাস নিয়ে খেলবো, এরকম ব্যাপারটা এলো কি করে? আসলে মানে আমি যাকে বিয়ে করব ভাবছি এখনো পর্যন্ত, তো সে আমাকে বলতো যে তুই তাসটা জানিস না বলে তোর সাথে আমার কথা বলার টপিক নেই। আমি ভাবলাম সত্যি এরকম ব্যাপার নাকি, কি এমন জিনিসটা। তো ওরা খেলতো, দেখতে শুরু করলাম। অনলাইনে যারা খেলে তাদেরকে দেখতে শুরু করলাম। তাস খেলাটা কিন্তু দুরকম মানুষের চিন্তা ভাবনায় আছে। এক একজন হয় যারা ভীষণ ভালো খেলে, আবার কিছু কিছু মানুষের মনে হয় যেটা খুব খারাপ একটা জিনিস। হ্যাঁ, মানে মানুষ তো ভাবতেই পারে না যে এটাও কারোর প্রফেশন হতে পারে। কারেক্ট। এখান থেকে দিন তারপরে আস্তে আস্তে খেলতে শুরু করি, শিখতে শুরু করি। কিন্তু তুমি কি কখনো ভেবেছিলে এটাকে নিয়ে তুমি মানে এইরকম ভাবে এগিয়ে যাবে, নাকি তুমি খেলার ছলে শিখেছিলে? একেবারেই নয়, আমি জানতাম
জানতামই না বিষয়টা, মানে আমি তাসগুলো শুধু চিনতাম, মানে ইভেন আমি ব্রিজ ছাড়া আর তাসের কোনো খেলাই জানি না। ইচ্ছা আছে পরের বছর ইন্টারন্যাশনাল খেলবো, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে। Fantastic, খুব ভালো। তবে এটা একেবারেই সম্ভব হতো না যদি না আমার মা আমাকে এতটা Support করতেন। সাপোর্ট করতো। তো তার জন্য মাকেও একটা বড় করে থ্যাংক ইউ। দুটো জিনিসই তোমার কাছে খুব অন্য ধরনের। একটা তুমি পড়াশোনা তো শেষ করছোই, সেটা খুব ভালো। হ্যাঁ, তার সাথে আমার সাথে তোমার খুব ছোটবেলাকার স্বপ্ন যেটা ছিল যে আমি নাটক করব, হ্যাঁ, সেটাও তুমি করতে পারছো। তার পাশে তুমি এত ভালো ভালো গুরু এখন পেয়েছো। আমি আমার স্বপ্নটা বাঁচছি বলা যায়। আর তার সাথে সাথে তুমি এমন একটা জিনিস তোমার পছন্দ যেটা সচরাচর শোনা যায় না। হ্যাঁ, ব্রিজ নিয়ে বা তাস নিয়ে জীবনে এগিয়ে যাওয়া বা সেখানে পরিচিতি পাওয়া, খ্যাতি পাওয়া চট করে শোনা যায় না। সবকটা ডিফারেন্ট একদম। একদম ভেরি গুড শুভশ্রী, খুব ভালো। এভাবে জীবনে এগিয়ে যাও, অনেক নাম করো। আশীর্বাদ ঠিক আছে, করো। সকলের ভালোবাসা পাও, সকলের আশীর্বাদ পাও। থ্যাংক ইউ। সকলের জন্য কি খেলা আসছে দেখো। একটা কাঁচের বক্সের মধ্যে জল আছে, তার মধ্যে একটা ট্রে ভাসছে। ওই ট্রেটার উপরে 5খানা ক্যান ব্যালেন্স করে দাঁড় করাতে হবে। কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে খেলাটা শেষ করতে হবে। যদি 2 মিনিটের মধ্যে খেলাটা শেষ করতে না পারো, টাইম শেষ হয়ে যাবে, কোনো পয়েন্টস হবে না। প্রথমে খেলতে আসছে শুভশ্রী। স্টার্ট। লাস্ট। চলে এসো। শুভশ্রী খেলাটা শেষ করেছে 1 মিনিট 5 সেকেন্ডে। সুবিতা, সফল মা হয়ে ওঠার গল্পটা এবার একটু শুনবো। জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, জন্মেছি। আমার মা বাপি বাড়িতে আছে আর আমরা 2 বোন। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেমনভাবে বেড়ে ওঠে সেভাবেই আমার বেড়ে ওঠা। সবার ভালোবাসায়, আদরে স্কুল কলেজ নিয়ম মতো এগিয়েছে। তারপরে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে যখন বিকম আমি পাস করলাম, তখন আমার বিয়ের সম্বন্ধ আসে এবং বাপি বিয়ের সম্বন্ধটা দেখে পছন্দ হয়েছিল এবং খুব বিশেষ কিছু জানাশোনা ভালো দেখেছিল, বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ে দেওয়ার পরে একটা সমস্যা শুরু হয়, যেখানে গিয়ে আমি দেখতে পাই যে বিয়ের আগের আমার যে জীবনটা এবং বিয়ের পরের জীবনটা সম্পূর্ণ আলাদা। আমি যে পরিবেশে বড় হয়েছি, যে কালচার আমার মধ্যে তৈরি হয়েছে এতদিন ধরে, সেটা সম্পূর্ণ আলাদা। আমার হাজব্যান্ডের সাথে আমি যখন কথা বলতাম, সেখানে নর্মাল একজন হাজব্যান্ড ওয়াইফের যে কথা থাকে বা বিভিন্ন রকম আলাপ আলোচনা থাকে, সেগুলো কোনো কিছুই আমাদের মধ্যে ছিল না। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর ছিলেন, শাশুড়ি ছিলেন, আমার হাজব্যান্ডেরা 2 ভাই। তো সেখানে একমাত্র আমি পাশে পেয়েছি আমার শ্বশুরকে, যিনি আমাকে অসম্ভব স্নেহ করতেন, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। কিন্তু যার ভরসায় আমি সেই সংসারে আছি, যার মুখ চেয়ে আছি, আমার স্বামী, তার সাথে আমার মতের মিল কোনো সময়ের জন্য হয়নি। সব সময় তারা চাইতো ডমিনেট করে রাখতে আমাকে, আমার মতের কোনো গুরুত্ব দেওয়া হতো না। বিভিন্ন সামান্য ছোটোখাটো ব্যাপারে বিভিন্ন রকম অশান্তি লেগে থাকতো। অশান্তির শুরুটা একটু একটু করে আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন মারাত্মক রকম বাড়তে শুরু করছে, তখন 2002 সালে আমি প্রেগনেন্ট হই, আমার ছেলে জন্মায়। তো ছেলের জন্মের পর আমার মনে হলো যে হয়তো এবার পরিস্থিতি বদলাবে, হয়তো আমি এবার একটু সম্মান পাবো, আমার যোগ্য সম্মানটা আমি আশা করেছিলাম পরিবার থেকে। কিন্তু দেখলাম না, দিনের পর দিন আমার কথার কোনো গুরুত্ব নেই। আমি কোথাও যেতে চাইলে সেখানে যাওয়া যাবে না, সেখানে যদি আমার কোথাও যেতে অমত থাকে, সেখানে তাদের জোর করে তারা নিয়ে যাবে, সেখানেই যেতে হবে আমাকে। শুধু শুধু কারণে অশান্তি। তার মধ্যে ছেলে একটু একটু করে বড় হচ্ছিল, তখন আমার মাথায় একটু আসছিল যে ছেলেকে বড় করতে হবে। আমি এই পরিবেশে আস্তে আস্তে মানিয়ে নিয়েছি, নিজে এত বছর ধরে আছি, কিন্তু ছেলেকে তো এই জায়গায় রাখা যাবে না। তখন আমি হাজব্যান্ডের সাথে কথা বলি যে দেখো, তুমি নিজের আচরণটা একটু স্বাভাবিক করো, একটু ভদ্র সভ্য হও, অন্তত আমার যে সম্মানটা প্রাপ্য সেই সম্মানটা আমাকে দাও, যাতে ছেলে সেটা শেখে। কিন্তু দেখলাম না, পরিস্থিতির কোনো উন্নতি নেই। সেই জায়গা থেকে 2007 সালে
একদিন অশান্তি মারাত্মক রকম জায়গায় পৌঁছে এবং মাঝরাতে এতটাই অশান্তি হয় আমার হাজব্যান্ডের সাথে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে না, এই জায়গা থেকে আজকে আমাকে এক্ষুনি একটা ডিসিশন নিতে হবে, হয় এদিক নয় ওদিক। তখন তো ছেলে খুব ছোট তোমার, ছেলে তখন আমার 4 বছর বয়স হবে। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি। আমার বাড়িতে আমি জানাই ঘটনাটা, আমার বোন জানে, আমার মা বাপি জানে, আমার বাড়ির সবাই আমাকে সাপোর্ট করেছিল। আমি যখন ওখান থেকে চলে এসেছিলাম, চলে আসার পরে আমার একটা নতুন জীবন শুরু হয়েছিল, স্ট্রাগলের জীবন। আমি একটা ডিসিশন নিই যে আমাকে এবারে আইনি পথে কিছু একটা করতে হবে। আমি প্রথমে আমার হাজব্যান্ডের সাথে কথা বলি যে দেখো, আমি মনে করি যে আমি যখন তোমার সাথে থাকবো না, তখন আমি তোমার থেকে কোনো আমার টাকা পয়সাও চাই না, কিচ্ছু চাই না, শুধু মিউচুয়াল ডিভোর্স চাই, যাতে তুমি তোমার মতো জীবনটা পরবর্তীকালে কাটাও, আমি আমার মতো জীবনটা চালাই। কিন্তু তাতেও সে নিমরাজি, সে একদমই রাজি হলো না। সে চেয়েছিল আমি আরও প্রচণ্ড ঘোরাঘুরি করি, আমাকে কোর্টে আরও দৌড়ঝাঁপ করতে হোক। শুরু হলো আমার দৌড়ঝাঁপ করার জীবন। যখন আমি কোর্টে কেস করলাম, প্রথমে শ্রীরামপুর কোর্ট, তারপর চুচড়ো কোর্ট, তারপর ব্যারাকপুর কোর্ট, বিভিন্ন রকম কেস শুরু হলো। আমার হাজব্যান্ড শুরু করলো অসভ্যতামি। সেটা কি? আমার ছেলেকে আমার থেকে নিয়ে নেওয়া, আরও যেরকমভাবে হ্যারাস করা যায়। তো আলটিমেটলি 2013 সালে তখন আমার হাজব্যান্ড কিছু বুঝলো বা কি জানি না কিভাবে, সে মিউচুয়াল ডিভোর্সে রাজি হলো। 7 থেকে 13 হয়ে গেল। 2007 থেকে 13 দিদি, এতগুলো দিন আমি একভাবে কোর্টে যাতায়াত করেছি, ছোটাছুটি করেছি কনস্ট্যান্ট প্রত্যেক মাসে। মানে আমি ওকে শুধু একটাই কথা বলেছিলাম, আমার একটাই দাবি ছিল দিদি, যে আমার ছেলে ছোট এখন, ওকে তো মায়ের প্রয়োজন, 18 বছর বয়স হতে দাও, 18 বছর হয়ে গেলে সে যদি চায় তোমার কাছে যেতে, আমি 100 বার ওকে কোনোদিন বাধা দেবো না, ও যাবে। কিন্তু তার আগে আমি চাই না ও তোমার সাথে কোনো টাচে থাকুক, কারণ আমি সেই জন্যেই তো চলে এসেছি, যাতে ওকে সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় করতে পারি। 2013-এ আমার ডিভোর্স হলো। হওয়ার পরে আমি নতুন করে আবার ভাবনা চিন্তা করতে থাকলাম। আমার মা খুব ভালো গান করতো, আমার বাড়িতে গানের পরিবেশ, আমি নিজেও ছোট থেকে গান করতাম। নিজের গান বাজনা নিয়ে ভাবনা শুরু করলাম, একটা হেলথ রিলেটেড কাজ শুরু করলাম। তো সেই কাজ থেকে আমি আর্ন করতে শুরু করলাম। আমার ছেলে আগের বছর ICSE পাস করেছে, 91% মার্কস পেয়েছে দিদি। তো এখনও 12-এ পড়ছে। মোটামুটি এখন সব দিক থেকে যা রোজগার হয় তাতে চলে যায় একদম। আর ছেলেরটাও ঠিকঠাক হয়ে যাচ্ছে। আর বাবার সাথে এখন আর যোগাযোগ নেই ছেলের কোনো? না, সেও যোগাযোগ রাখেনি, আর যোগাযোগ রাখতে হয়তো চায়নি, আমিও কোনোভাবে যোগাযোগ করিনি। আমার ছেলে সবটাই জানে দিদি, আর ছেলে বোঝে, জানে। হ্যাঁ, সবটা আমি ছোট থেকে ওর সাথে সবটা শেয়ার করেছি, কোনো কথা ওকে লুকোইনি। আর ও খুব ম্যাচিওর, ওর ডিসিশনটা ওর ওপরেই আমি ছেড়ে দিয়েছি, ভবিষ্যতে ও কী করবে সেটা ও দেখে নেবে। তো আমি ওকে ভালোভাবে মানুষ করতে পেরেছি, এটা আমার শান্তি, যে আমি যে জন্য চলে এসেছিলাম ওকে সফলভাবে মানুষ করতে পারবো, সঠিক শিক্ষাটা ওকে দিতে পারবো, যেটা আমার মা বাপি আমাকে দিয়েছে, সেটা আমি পেরেছি। এর জন্য আমি খুব গর্বিত যে আমি আমার কাজটা ঠিকমতো করতে পেরেছি। আশা করি তোমাদের আশীর্বাদ থাকলে ভবিষ্যতেও সেটা করতে পারবো, এবং আমার ছেলের জন্য আমি ভবিষ্যতে গর্বিত হতে চাই ওর মা হিসাবে। নিশ্চয়ই। তো তোমাকে ছোটবেলা থেকে দেখেছি যে আমার মা এত কষ্ট করে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে, তো নিশ্চয়ই সেই শিক্ষা তো সে পেয়েছে, এবং সেও দেখবে নিশ্চয়ই মানুষের মতো মানুষ হবে এবং তোমার পাশে সে দাঁড়াবে। হ্যাঁ দিদি, আমার ছেলে সত্যি গর্ব করার মতোই ছেলে হয়েছে, খুব ভালো, very এর good. জন্য আমি নিজেও খুব গর্বিত ছেলের জন্য। আমার অনেক শুভেচ্ছা রইল তোমার দুজনের জন্য, সুমিতা। ধন্যবাদ দিদি। নতুন রূপে নতুন ভাবে দাদাগিরির মঞ্চে নতুন মজা। Put your hands together for none other than Saurabh Ganguly. আপনাকে প্রশ্ন করি ভূত নিয়ে। এই ভূতের ক্যারেক্টারিস্টিক্স শুনলেই তোমার কোন টিম মেম্বার বা ক্রিকেটারের কথা মাথায় আসছে? মেছো ভূত, যে ডুবে ডুবে জল খায়। রাহুল দ্রাবিড়। মামদো, সুযোগ পেলেই ঘাড়ে উঠে যাবে। যুবরাজ সিং। ব্রহ্ম দৈত্যী, যে নিজেকে হেব্বে কিছু মনে করে, হোমরা চোমরা। গ্রেগ চ্যাপেল, একটাই না। আজ রাত 9:30 জি বাংলা HD-তে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও। এবার খেলতে আসছে সুমিতা। স্টার্ট। খুব আস্তে করে রাখো, জল যেন না নড়ে, অপেক্ষা করে করে রাখবে। খুব আস্তে করে রাখো, এটা আমার সবুজটা রেখে আছে।
গ্রেটা বেঁকে আছে, দেখো গ্রেটা বেঁকে আছে, গ্রেটা সেকেন্ডটা বেঁকে আছে। টাইম আপ। সুমিতা খেলাটা শেষ করতে পারোনি, চেষ্টা করেছো, নেভার মাইন্ড, পরের বার হবে। থ্যাংক ইউ। এবার একটু মোনালির সাথে কথা বলবো। টেলারিং এর কাজ করো তুমি, হ্যাঁ দিদি। সংসারের পাশে দাঁড়িয়েছো সেইভাবেই। ছোটবেলা থেকে 3 বোন, মা বাবা এই নিয়ে সুখে সংসারই কাটছিল। 2008 সালের 3 জানুয়ারি মিল থেকে ফেরার সময় রোড অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়। সংসারের মধ্যে একটা অভাব অনটন নেমে আসে। 3 বোনকে নিয়ে, মাকে নিয়ে, মায়ের একটা মানে মিলের পেনশন নিয়ে সেইভাবে তো সংসার চালাতে পারে না। মিলের যা পেনশন সেই জায়গা থেকে আমরা তখন সবাই পড়াশোনা করি, খুব ছোট, তখন আমি ক্লাস 9-এ পড়ি। সেই জায়গা থেকে কোনো রকমভাবে মাধ্যমিকটা দিই। সেই মুহূর্তে সেই জায়গায় বেশি টাকা ইনভেস্ট করে কিছু শেখার মতো বা করার মতো পরিস্থিতিও আমাদের ছিল না। তো সেই জায়গা থেকে তখন আমি ভাবলাম যে কম সময়ে কম টাকায় যদি কোনো কিছু শিখতে পারি যেটাকে আমি কাজে লাগিয়ে আমি বেশি ইনকাম করতে পারবো, তো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে আমি একটা টেলারিংটা শিখেছিলে? সেই মুহূর্তে ভর্তি হয়ে 1 বছরের কোর্স ছিল, কিন্তু সেটাকে 6 মাসে আমি কমপ্লিট করে শিখি। তো সবাইকে বলতাম যে আমার কাছে একটা অন্তত বানিয়ে দেখো, যে আমিও তাহলে একটা সুযোগ পাই কাজটা দেখাবার। তো সেই রকম করে মানে 1-2 করে এরকম করে দিত। আর আমি দিদি খুব কম পয়সায়, মানে অন্য জায়গায় যারা যা নেয় তার থেকে অনেক কম পয়সায় আমি বানাতাম। যে প্রথম আমি কম পয়সায় বানাতাম, যে সবাই আমার কাছে বানিয়ে দেখুক, যে যদি আমার কাছে তারা স্যাটিসফাই হয় তাহলে আমি যাই করি না কেন ওরা আমার কাছে আসবেই। একদম। তো সেই জন্য আমি খুব মানে অল্প পয়সায় তখন পড়াশোনাও করতাম, করে এই কাজটা আমি মন প্রাণ দিয়ে মানে ভালোবেসে শুরু করেছিলাম। তুমি তো ছোট, বাকি 2 বোন কি করতো? বড়দি কিছু করতো না, মেজদি তখন ওই পার্লারের কাজে ঢুকেছিল, ও পড়াশোনা ওখানেই থামিয়ে দিয়েছিল। কিন্তু আমি এই কাজ করার পর আমি নিজের পড়াশোনাটা কিছুটা দূর চালিয়েছিলাম। তারপর দিদি সেখান থেকে করার পর এবার দুটো একটা করে এরকম কাস্টমার হতে থাকতো। আমি সারাদিন পড়াশোনা মানে কলেজ সমস্ত কিছু করার পর রাত্রি 2, 2:30, 3টে অবধি এরকম করে জেগে কাজ করতাম। আমি তখন নিজেই কাটতাম, নিজেই সেলাই করতাম। এরকম করে করতে করতে আমি একটা নতুন মেশিন কিনি, তখন আমি আরও বেশি করে কাজ করতাম। এবার আমার কাছে যারা প্রথম 1-2 করে দিয়েছিল, তারা স্যাটিসফাই হওয়ার পর তারা তাদের বন্ধু বান্ধব সবাইকে বলেছিল যে এখানে খুব কম পয়সায় ভালো জিনিস করে দেয়। তো সেই হিসাবে আমার আস্তে আস্তে কাস্টমারটা বাড়তে শুরু করে। এই করে দিদি একটা সংসারে একটা সচ্ছলতাও ফিরে আসে। তো সেই হিসাবে কাজ করতে করতে মানে সংসারও চালিয়েছি এবং টাকা জমিয়ে ফার্স্ট আমি বড়দির বিয়ে দিই, তারপর 2 বছর বাদ আবার মেজদির বিয়ে দিই। এই করে সংসারটা চলতে থাকে। তারপর আমি এই কাজ করতে করতে মানে আস্তে আস্তে আমার এখন কাস্টমার বেড়েছে। আমি একটা ছেড়ে এখন 4টে মেশিন কিনেছি নিজে সেই জায়গা থেকে। তারপর নিজে বিয়ে করলে কবে? হ্যাঁ, নিজে আমি এই রিসেন্ট 1.5 বছর হলো বিয়ে করেছি। বরের সাথে পরিচয় হলো কিভাবে? বরের সাথে পরিচয় ফেসবুকে পরিচয় হওয়ার পর আমাদের 8 বছরের রিলেশন ছিল। ও, অনেক দিনের সম্পর্ক ছিল? হ্যাঁ, অনেক দিনের। মানে যখন তুমি স্ট্রাগল করছিলে তখন পাশে ছিলেন? ওর আমি প্রথম থেকেই এই কাজে প্রচুর সাপোর্ট পাই। তো এখনও বিয়ের পরও মানে আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ। মানে আমি কোনো কিছু যদি করব বলি ও কখনো না বলে না, এবং কোনো কিছুতে আমাকে বাধা দেয় না। তারপর দিদি আমার কাছে এখন 10টা মেয়ে কাজ করে, মানে আমি তাদের বিনা পারিশ্রমিকে কাজ শিখিয়েছি। কারণ আমি একটা জায়গা ফেস করেছি যে পয়সা না থাকলে একটা গরিব মেয়ের কিভাবে মানে পারে না তারা। সেই হিসাবে আমি একজন করে মানে যারা ইচ্ছা হতো শিখবে তারা আসতো, আমাকে বলতো, আমি বিনা পারিশ্রমিকে তাদের শিখিয়েছি এবং তারা আজকে আমার কাছেই কাজ করে। তো তোমার বাড়িতেই তুমি করো সব? হ্যাঁ, আমি আগে তো মানে বাপের বাড়িতে করতাম, এখন সেটা শ্বশুর বাড়িতে পুরো নিয়ে চলে গেছি, ওখানেই করি। তো এখন আমাকে 2 জায়গাটা একটু মেনটেন করতে হয়, কারণ মাও এখানে একা, মাকেও দেখাশোনা করতে হয়। তারপর এখানেরও কাস্টমার আছে, এগুলোকে তো আমি ছাড়তে পারি না, কারণ এরাই আমার প্রথম কাস্টমার। কাজটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, সেই হিসাবে এই কাজে আজকে আমি সাকসেস। তো তোমরা তিনজনের বিয়ে হয়ে গেছে, মাকে দেখে কে? মানে আমার মায়ের ছেলে নেই, তো আমি আমার মায়ের ছেলের কাজটাই করি। মানে ব্যাংকের কাজ থেকে শুরু করে সংসারের মানে যাবতীয় জিনিস, মানে একটা যা সমস্ত কিছু আমার মা আমাকে মানে আমার ডিসিশন ছাড়া মানে কোনো কাজ করে না। মানে আমাকে ফোন করবে, আমি যদি বলি হ্যাঁ এটা করো তবেই করবে। নিজের পায়ে নিজে দাঁড়িয়েছো, মাকে ভালো রেখেছো, মাকেও দেখতে 2 হয়। বোনকে বিয়ে দিয়েছো, তার সাথে সাথে 10টা পরিবারকে দেখছো। 10টা মেয়ে মানে 10টা পরিবার। এইভাবেই জীবন এগিয়ে যাও মোনালি। থ্যাংক ইউ দিদি, ভালো থেকো। দাদাগিরি গ্র্যান্ড ওপেনিং। পশ্চিম মেদিনীপুরের পুরোহিত সানি। পুজো অর্চনা আরতি এসব নিয়েই থাকি। কার বয়স কত? মানে? পূজার বয়স কত, আরতির বয়স কত, অর্চনার বয়স কত? মানে ছিল, কেটেও গেছে। ক্যাপ্টেন স্কোয়াডে এসছেন পূজা মজুমদার। পূজার কত বয়স? 25। ভালো লাগলো। আমরা ব্যবস্থা করে রাখবো। তুমি কিন্তু শুধু পুরোহিত নয়, তুমি পুরোহিত। আজ রাত 9:30 জি বাংলা HD-তে।
ব্রেকের পর আপনারা দেখছেন দি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট স্পেশাল পার্টনার কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও। মোনালি এসো এবার। স্টার্ট। একটু রয়ে যাও, লালটা একটু বেঁকে আছে। লাস্টটা খুব আরামসে আরামসে ডান। মোনালি খেলাটা শেষ করেছে 59 সেকেন্ডে। দিশারি, এক হাতে দুই পরিবারকে সামলাও। হ্যাঁ দিদি। একটাই মেয়ে বাবা মার। হ্যাঁ, একমাত্র মেয়ে, আর যে বাড়িতে বিয়ে হয়েছে সেও একমাত্র ছেলে। একমাত্র মেয়ে যেহেতু বাবা মার খুবই আদুরে, বাবা মার শাসন যেরকম থাকছে সেরকম অনেক কিছু শিখেছি। বাবা সবসময় বলতো যে কখনো হেরে যাবি না, কোনো কিছু কাজে কখনো হেরে যাবি না, সব কিছু শিখে রাখ, জীবনে কখন কোথায় কি লাগে কেউ বলতে পারে না। অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। বিএসসি করলাম, তারপরে এমএসসি করেছি। এমএসসিতে বাবা নিজে হাতে করে গিয়ে আমাকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বালিগঞ্জ সায়েন্স কলেজে ভর্তি করে দিয়ে এসছে। তারপর একটু গ্যাপ পড়ে আমার জীবনে। গ্যাপটা বলতে এই কারণে বাবার ডিরেক্ট ইনভলভমেন্টটা একটুখানি আটকে যায়। বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন, 42 বছর বাবা চাকরি করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টে, আর খুবই অ্যাক্টিভলি। এমএসসি পড়া শেষ করলাম, বাবাও সেই সময় রিটায়ার করলেন। তারপরে হঠাৎ করেই ধরা পড়লো বাবার লাম্বার ক্যানাল স্টেনোসিস হয়েছে, যেখানে বাবার লোয়ার পার্ট অফ দ্য বডি একদমই নিজে ব্যালেন্স পান না। সেই জায়গাটা থেকে আস্তে 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 ক্রমশ ডিটোরিয়েট করতে থাকে। অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু নিউরোসায়েন্সের কোনো ডাক্তার কেউ আমাকে 50%-এর বেশি, মানে 51%ও কেউ অ্যাসিওর করতে পারেনি যে বাবা ফুললি কিওরড হবেন। সবথেকে বড় কথা, বাবা খুব ভেঙে পড়ে আমাকে বা মাকে সংসারে কোনো কাজ করতে দেখলে, বা বাইরের কোনো কাজে কেউ আমাদের ধরুন কোনো কাজ, এখন বিভিন্ন জায়গাতে হ্যারাসমেন্ট হয়, অনেক দিন ধরে কাজ ঘোরাতেই থাকে। এই জিনিসগুলো হতে থাকলে বাবা ভীষণভাবে ভেঙে পড়েন যে আমি করতে পারছি না, তোদেরকে এইভাবে করছে, আমার এই দিনটা দেখার ছিল। তবে হ্যাঁ, আমি শ্বশুরবাড়ির তরফ থেকে সত্যি ভীষণ লাকি। শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ভীষণভাবে আমাকে সাপোর্ট করেন। কোনো দিন আজ অবধি বারণ করেননি বা বলেননি যে কেন তুমি বাপের বাড়ি যাচ্ছ, এত ঘন ঘন যাওয়ার কি আছে। উল্টে তারা বলে যে না যাও, কি আছে, একমাত্র মেয়ে, তুমি করবে না তো আর কে করবে। এই সাপোর্টটা আমি সত্যি ভীষণভাবে পেয়েছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের এই আশীর্বাদ। হাজবেন্ডও নিশ্চয়ই তোমার সাথে সবসময় ছিল। তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ওই বলে প্রকাশ করলে তার বোঝার এটাকে তাকে ছোট করা হবে, তার জায়গাটা অনেক উপরে। তুমি কি কিছু করো? আমি গৃহশিক্ষিকা, আর শখ বলতে আমি রান্না বান্না করতে ভীষণভাবে ভালোবাসি। সংসারের মানে ভোরবেলা থেকে আমার না একটা রুটিন চলে। 6টায় ঘুম থেকে ওঠা, 6টা থেকে 7:30 অবধি হাজব্যান্ডের জন্য সকালের টিফিন, ওর লাঞ্চ সব কিছু ব্যবস্থা করে দেওয়া। 8:20-তে হাজব্যান্ড বেরিয়ে যায়, তারপর থেকে একটু ঘরটর গোছানো, সব কিছু ঠিকঠাক করে আমার নিজে যে বিকেলবেলা ধরুন টিউশনে যাব বা কিছু করব, সেগুলোর জন্য নিজের একটু পড়াশোনা, আমি একটু পড়াশোনার দিকে থাকতে পছন্দ করি। পড়াশোনা এখনও টাচে রয়েছি, সব কিছু শিখতে ভালোবাসি, জানতে ভালোবাসি। আর বলতে গেলে তারপরে দুপুরবেলাটা সত্যি করে আমাকে আমার শাশুড়ি মা রান্না করতে দেন না, বলে যে না সকালটা তুমি করে দিয়েছো, ছেলেকে করে দিয়েছো, আমার আর কিছু চাই না। তো দুপুরবেলাটা উনি সম্পূর্ণ আমাকে সাপোর্ট করেন। উনি বলেন না তুমি একটু রেস্ট নাও, আবার তো এক্ষুনি বেরিয়ে পড়বে। তারপরে বেলা 3টে থেকে আমার আবার টিউশনি স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, বেরিয়ে যাই আপ টু রাত্রি 10টা। ওরে বাবা! রাতে এসে একটু কোনোদিন স্পেশাল কিছু ডিশ করার ইচ্ছে হলে একটু রান্না টান্না করি। রাতে খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে বসে একটু সারাদিনের কার কি হলো না হলো গল্প গুজব করে টোরে সময় কেটে শুতে শুতে রাত্রির 12টা।
আবার পরের দিনের 6টার রুটিন শুরু। এইভাবে জীবন কাটিয়ে দিচ্ছি। আমি খুব এনজয় করি, আমি ক্লান্তি বোধ করি না। বাবা কেমন আছেন এখন? এখন আছেন ভালো। বাবার এমনি মানে হেঁটে বা নিজে পায়ে দাঁড়াতে পারেন না, কিন্তু আপার পার্ট অফ দ্য বডি ফুললি অ্যাক্টিভ। তো বাবার সাপোর্ট সিস্টেম কি শুধু মাই সামলায় সবটা? আর আমি কি করি, একটু ব্যাংকিং কিছু বা অফিসিয়াল কিছু এই কাজগুলো আমি করে দিই। কাছাকাছি থাকো? হ্যাঁ, কাছাকাছি। আমার শ্বশুর বাড়ি তেঘরিয়া, বাপের বাড়ি বাগুইহাটি, আর আমার টিউশনের সব এরিয়াগুলো মোটামুটি বাগুইহাটির রিলেটেড। তুমি সবসময় দেখাশোনা করতে হ্যাঁ, পারো। সেটা কারণ বাবা মা আমাকে ছোট থেকে বড় করেছেন এত আদর দিয়ে। তারা তো অনেক স্যাক্রিফাইস করে আজ এই জায়গাটায়। তাদের প্রতি আমার কিছু কর্তব্য আছে বলে মনে করি। খুব ভালো দিশারি, এইভাবে জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ। আমরা সবসময় এখনো ভাবি ছেলেরা থাকলেই বাড়ির সংসার ঠিক থাকবে, ছেলেরাই সব দায়িত্ব নেবে, ছেলেরাই সব কাজ করে, কিন্তু মেয়েরাও যে করতে পারে, মেয়েরা আমরা চাইলে নারী, যে- আমরা হ্যাঁ। সব পারি। দিশারির মতো মেয়েরাই তার উদাহরণ, যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব নিজে হাতে সামাল দিচ্ছে। খুব ভালো থেকো দিশারি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। স্টার্ট। খুব আস্তে আস্তে করো, হড়বড় করো। Last one. Lovely. Dishari time. 35 seconds. First round score এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দিশারি 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মোনালি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে শুভশ্রী 10 পয়েন্টস। দিশারির পছন্দ কর্নার র্যাক, মোনালির পছন্দ ভ্যাকুয়াম ক্লিনার, শুভশ্রীর পছন্দ রুটি মেকার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকে আমাদের স্পেশাল গেস্ট তীর্থ এবং বৈশালী। ফার্স্ট গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে গান শোনাতে হবে। শুভশ্রী, सांस समंदर डूब रहे हैं। প্রথম লাইন তো ঠিক করে গাইতে হবে। টাইম আপ। ব্যাড লাক শুভশ্রী, -5। নন্তেশ্বরের একটা গান হয়ে যাক। সোনা বন্দে ও সোনা বন্দে, সোনা বন্দে আমারে হে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে হে পাগল করিল। না জানি কি মন্ত্র পড়ি, আরে না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল। সোনা বন্দে ও সোনা বন্দে, সোনা বন্দে আমারে হে পাগল করিল। সোনা বন্দে আমারে হে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে হে পাগল করিল। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এ ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। আরো কি থাকিবে বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে। এ ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। আরো কি থাকিবে বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে। আরে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে। গানের কথা অনুযায়ী ভ্রমর কোথায় বসে? বলো বাপের ঘরেতে মোনালি। কাঁচা বাসে। 5 পয়েন্টস। ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট।
থার্ড গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আরে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারহানা কাল সারহানা পাই যে দর্শন, নদীর ধারে চাষে মধু মিছাই করোয়া, নদীর ধারে চাষে মধু মিছাই করোয়া। ঝিরিহিরি বাঁকা নদী বইছে 12 মাস, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারহানা কাল সারহানা পাই যে দর্শন, আজ সারহানা কাল সারহানা পাই যে দর্শন, আজ সারহানা কাল সারহানা পাই যে দর্শন। গানের কথা অনুযায়ী জলের রং কি? বলো শুভশ্রী। কালো জল। 5 পয়েন্টস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল। ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম বম ববম ববম বাজায় বুলায় গাল, শিব বব বম বম ববম ববম বাজায় বুলায় গাল। ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল, ভব ময়ূর রূপ দেখিয়া তাল ধৈরাছে মহাকাল। বব বম বম ববম ববম বাজায় বুলায় গাল, শিব বব বম বম ববম ববম বাজায় বুলায় গাল, শিব বব বম বম ববম ববম বাজায় বুলায় গাল। গানের মধ্যে শিবের আরেকটি নামের উল্লেখ আছে, সেই নামটি কি? বলো দিশারি। মহাকাল। 5 পয়েন্টস। ধৈরাছে মহাকাল, বব বম বম ববম। সঙ্গে ইলেকট্রিক কেটল। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাক পার্স। পিনাহারে পলাশের বহন পলাবো পলাবো মন, পিনাহারে পলাশের বহন পলাবো পলাবো মন। ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে, ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে রে, কাটে রে বতর পীড়িতের ফুল ফুটে রে, ফুটে রে বদর পীড়িতের ফুল ফুটে, ও ফুটে রে বদর পীড়িতের ফুল ফুটে, রে, ফুটে রে বদর পীড়িতের ফুল ফুটে। গানের কথা অনুযায়ী কোন বনের নাম নেওয়া হয়েছে? বলো সুমিতা। পলাশের বোন। 5 পয়েন্টস। পলাশের বহন পলাবো পলাবো। সঙ্গে তোমার গিফট হচ্ছে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাক পার্স। এই রাউন্ডে হাই স্কোরার যেহেতু 3 জন, তাই জন্য হাই স্কোরার গিফট কাউকে দেওয়া হচ্ছে না। যিনি আজকে দিদি নাম্বার 1 হয়ে যাবেন তিনি পেয়ে যাবেন কুচিরা স্মল প্লাস তরফ থেকে একটি সুন্দর গিফট। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। ডাবর রেড প্রেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকে আমাদের স্পেশাল গেস্ট ধ্রুব। এটা হচ্ছে অভিনয় রাউন্ড। এক একটা টপিকের উপর ধ্রুব অভিনয় করবে, বাজার প্রেস করে উত্তর দেবে যে ও কি অভিনয় করে দেখালো। পারলে 5 পয়েন্ট, না পারলে পাস, কোনো নেগেটিভ মার্কিং নেই। ফার্স্ট টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো সুমিতা। চার্লি চ্যাপলিন। 5 পয়েন্টস। সেকেন্ড টপিক, একটি প্রচলিত কথা। বলো সুমিতা। পেটে খেলে পিঠে সয়। 5 পয়েন্টস। থার্ড টপিক, কাকে দেখাচ্ছে দেখো।
বলো সুমিতা। ধর্মেন্দ্র। 5 পয়েন্ট। এই বিখ্যাত ডান্স স্টেপ শুধুমাত্র ধর্মেন্দ্রই করছে। 4 নম্বর টপিক কি দেখাচ্ছে দেখো। প্রায়শই আমরা এই কথাটা বলে থাকি, একটা কথা। বলো মোনালি। বাঘের মাসি বেড়ালা। 5 পয়েন্টস। 5 নম্বর টপিক ছোটবেলাকার একটি ছড়া। বলো সুমিতা। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। 5 পয়েন্টস। থ্যাংক ইউ ধ্রুব। Thank you, Didi. Thank you so much. এই রাউন্ডে হাই স্কোরার সুমিতা 20 পয়েন্টস। উপাসনার মাস্টার রয়েলের তরফ থেকে ট্রলি ব্যাগ এবং সর্ষের তেল। সেকেন্ড পজিশনে আছে মোনালি 5 পয়েন্টস। মিষ্টি কথার তরফ থেকে কেকস কুকিজ এবং টি সেট মোনালির জন্য। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার এবং মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। ফার্স্ট প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার। নাগ কত খাল, তলায় রয়েছে কয়াকার, বৈষ্ণরয় আকার, পয়াকার। একটি অক্ষর যোগ হবে উপরে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো মোনালি। নাগরা, করাত, রাখাল। 20 পয়েন্টস। সঙ্গে এয়ার ফ্রায়ার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, তৃতীয় ছবি থেকে একটা শব্দ, লাস্টে রয়েছে না। 4টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো মোনালি। নাকে কান্না। নকুল দানা। নো কুল, ওটা দাঁড়ের ছবি, আর তারপরে আছে না। ভেরি সরি মোনালি, -10। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। পরিশ্রম এত দেখাও, করলো না কেউ নাম, তৃতীয় আর ষষ্ঠ সুরে গুপি ছাড়লো গ্রাম।
এবার বলো সুমিতা। গাধা। বোঝাও। গাধা প্রচুর পরিশ্রম করে, কিন্তু গাধার নাম কেউ করে না। আর তৃতীয় সুর হচ্ছে গা, আর ষষ্ঠ সুর হচ্ছে ধা। গা ধা মিলে গাধার পিঠে চড়ে গুপি গ্রাম ছেড়ে চলে গিয়েছিল গুপি গাইন বাঘা বাইনে। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। ওপর নিচে ক্লু, মেঘের আড়ালে যুদ্ধ পায় মহাকাব্যে চেনা চাই। পাশাপাশি ক্লু, কে যেন বলে রি দিন বড় বিশ্রী। এবার বলো সুমিতা। মেঘের আড়ালে যুদ্ধ পাই মহাকাব্যে চেনা চাই মেঘনাদ, আর পাশাপাশি কে যেন বলেরই ঘন মেঘ বলেরই দিন বড় বিশ্রী। দুটো শব্দ তাহলে কি কি? মেঘনাদ আর ঘন মেঘ। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 4.1 অডিও স্পিকার। 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, পারলে 30 পয়েন্ট, না পারলে -20। এই মুহূর্তে মোনালি স্কোর 35, সুমিতা 65। দিদি নাম্বার 1 হাওয়ালার এই তোমরা দুজন আছো, বাকি সবাই খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো দিশারি। বিছানার চাদর। দিশারি বলছে বিছানার চাদর, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখে 30 পয়েন্টস। সঙ্গে ওয়াশিং মেশিন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে দিশারি স্কোর হচ্ছে 55, কিন্তু যার স্কোর সব থেকে বেশি ছিল শেষ প্রশ্নে যাওয়ার আগে সেই আজকের উইনার, সেটা হচ্ছে সুমিতা গাঙ্গুলি উইথ 65 পয়েন্টস। এবার জ্যাকপট রাউন্ড, যেটা জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ড টাইম পাবে সুমিতা। রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে, স্টার্ট। জলাশয়, জোয়ান, জলপাই, জোনাকি, জামদানি। জামদানি, জোনাকি, জলপাই, জোয়ান, জলাশয়। অ্যাবসলিউটলি রাইট। সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। মেমেন্টো, এটা তোমার শুভশ্রী। মোনালি, এটা তোমার দিশারি। উইনারের ট্রফি সুমিতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার সুমিতা। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।